শুরু করছি আজকের সংবাদপত্রে প্রকাশিত এ পর্যন্ত সংস্করণে যেসব শিরোনাম হয়েছে সেগুলির দিকে আমরা দৃষ্টি দিব, একই সঙ্গে সেগুলির বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। আমি শুরুতেই কয়েকটি সংবাদপত্রের শিরোনামে দৃষ্টি দিব। দৈনিক ইত্তেফাক, জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ গ্লাসগো যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পররাষ্ট্রমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17 ফাইল গায়েব, 3 সদস্যের তদন্ত কমিটি। মানবজমিন, সংবাদপত্রের সুসময় কখনোই ছিল না, চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে, সম্পাদক পরিষদের আলোচনা সভা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েব, নানা আলোচনা। দৈনিক আমাদের সময়, স্বাস্থ্যের 17 নথি গায়েব, শাহবাগ থানায় জিডি, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করল মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে রোড শো উদ্বোধন করবেন। যাই দিন, নির্বাচনী সহিংসতায় উদ্বিগ্ন প্রশাসন, ভারত নিউজিল্যান্ডের টিকে থাকার লড়াই। আজকের পত্রিকা, 999-এ শত শত ফোন, ঠেকানো যায়নি হামলা। দিনে দিনে বাড়ছে সংঘাত, ইউপি নির্বাচন। দৈনিক সংগ্রাম, অস্থিতিশীল জ্বালানি খাত, প্রকট হচ্ছে গ্যাস সংকট। দৈনিক করতোয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17 নথি গায়েব, শাহবাগ থানায় জিডি, বিশ্ব বাঁচানোর রূপরেখা নিয়ে ইউরোপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, হাউ কোস্টাল ইরোশন ইজ কোড রেড ফর বাংলাদেশ। বাংলাদেশ পোস্ট, ঢাকা টু সিক ইকুয়াল ফান্ডিং অ্যাট COP26। এ ছিল আজকের সংবাদপত্রের শিরোনাম। আজ যে শিরোনামগুলিতে আমরা দৃষ্টি দিতে পারি, সংবাদপত্র পরিষদের একটি আলোচনা সভা হয়েছে, 50 বছরে গণমাধ্যম এবং অর্জন এবং চ্যালেঞ্জ। সেখানে উঠে এসছে গণমাধ্যমের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আসার কথা, উঠে এসছে আগামীর চ্যালেঞ্জের কথা। এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী চলছে, 50 বছর পেরিয়ে এসেছে। এই সময় বাংলাদেশের প্রতিটি খাত নিয়ে এমন পর্যালোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। সংবাদপত্র পরিষদ আমরা এটি পর্যালোচনা করেছে, তার কারণে তাদেরকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং এটা ঠিকই, সংবাদপত্রের সময়টি কোনো সময় গত 50 বছরে ভালো ছিল না। তার অনেক কারণ আছে। সরকারি নীতি কর্মকাণ্ড হয়তো বা তারা উল্লেখ করবেন, সেটা আছেই। একই সঙ্গে আমি যেটা বলবো যে বাংলাদেশের সংবাদপত্রগুলো দু একটি ব্যতিক্রম ছাড়া এখনো পেশাদারিত্ব অর্জন করতে পারেনি। যেমন পাকিস্তান আমলে পাকিস্তান অবজারভারের প্রচার সংখ্যা ছিল 6000-এর বেশি, 2 প্রদেশ মিলে। কিন্তু 50 বছরও বাংলাদেশে কোনো ইংরেজি পত্রিকা 2000-এর বেশি উঠতে পারছে না। তাহলে কি পাঠক কমে গেল, চাহিদা কমে গেল? তার অনেকগুলো ব্যাখ্যা হয়তো হাজির করা যেতে পারে। এখন তো ডিজিটাল বাংলাদেশ, খবর পাওয়ার অনেক বিকল্প উৎস আছে আর কি। পত্রিকা পড়া অনেক কমে গেছে। যেমন টেলিভিশনের কল্যাণে সিনেমা দেখার প্রয়োজন হয় না, আজকাল টেলিভিশনে অনেক ভালো সিনেমা পাওয়া যায়। তো অনেকগুলো মিলিয়ে বড় রকমের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কিন্তু তবে আমি সবচেয়ে বড় যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের গণমাধ্যম, মুদ্রণ মাধ্যম, বিশেষ করে মুদ্রণ মাধ্যমের কথাই বলা হচ্ছে এখানে, পেশাদারিত্ব অর্জন করতে হবে। তাহলে আমার মনে হয় যে পেশাদারিত্ব অর্জন করলে গুণে টিকে যাবার একটি সম্ভাবনা থাকে আর কি। বিজ্ঞাপন নির্ভর, বিজ্ঞাপন ভিত্তিক পত্রিকা চালানো খুবই কষ্টকর আজকাল। কারণ বিজ্ঞাপন সংস্থা যেগুলো আছে
তারা ভালো মতো পরিশোধ করে না, তাদের দায় দেনা সরকারও করে না। তো বিকল্প কোনো উৎস খুঁজতে হবে আর কি। পত্রিকা চালাতে হলে তার আর্থিক দিক আছে, সেটা অবশ্যই দেখতে হবে। বাণিজ্যে টিকতে না পারলে তো আর কোনোভাবেই আর্থিক পরিচালনার আর্থিক দিক যদি সঠিক রাখা যায়, তাহলে বাণিজ্যিক দিকে পেশাদারিত্ব বাড়াতে হবে আর কি। কারণ আমি এখনো দেখি, বিশেষ করে ইংরেজি পত্রিকা যারা পাঠক অঙ্গুলিমেয় হাতে গোনা যায়, তারা চাইবেন যে পত্রিকা যেন গুণে মানে টেকে আর কি। তো সেই জন্যে সম্পাদক পরিষদ যথার্থই তাদের সামনে চ্যালেঞ্জগুলো বিবেচনা করা উচিত। তবে আমি যেমনটা বলছিলাম যে বাংলাদেশের প্রতিটি খাত নিয়ে এমন পর্যালোচনা করা দরকার। 50 বছরে বায়বীয় কিছু অর্জন এই জন্য বলছি যে বাংলাদেশে কিন্তু 50 বছরেও আয় বৈষম্য, ধন বৈষম্য 60 থেকে 70% বেড়েছে। সেখানে আমার চোখ ধাঁধানো কিছু অর্জন, যেমন গতকালই একটি জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছি, একটি প্রতিষ্ঠানে। তো মিলনায়তনে ঢুকবার মুখে বেশ কিছু গাড়ি পার্কিং করা আছে বলে একজন বললেন যে স্যার, আমরা কত উন্নত হয়েছি, ঝকঝকে তকতকে গাড়ি। তা আমি, বেশি সময় ছিল না বা রুচিও ছিল না, বললাম চুম্বক যে গাড়ি আর বাড়ি দিয়ে কিন্তু একটি দেশের উন্নয়ন মাপি না আমি। তো সেই জন্যে প্রতিটি খাত নেই কথা। যেমন ধরা যাক শিক্ষা খাত, আমি শিক্ষক মানুষ, শিক্ষার্থী পড়িয়ে আমার জীবন পেশা চলমান। তো শিক্ষা খাতের কি অবস্থা? আমি তো আশা করব যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এমন একটি পর্যালোচনা হওয়া উচিত যে কোথায় আছি আমরা শিক্ষার ক্ষেত্রে। শিক্ষক হিসেবে আমি যদি বলি, রবীন্দ্রনাথ 16 বছর বয়সে তিনি লিখেছিলেন আমাদের দেশে এক সৃষ্টি ছাড়া শিক্ষা প্রণালী প্রচলিত রহিয়াছে। অনেক কথা বলেছেন, তারপর কিছুটা বাদ দিয়ে আমি বলি, যাহাতে আমরা শিক্ষার্থীকে স্বাধীনভাবে চিন্তা করিতেও শেখাই না এবং তাদের রুচিরও পরিবর্তন করতে পারি না। অর্থাৎ দুটো বৈশিষ্ট্যের কথা বলেছেন শিক্ষা উন্নয়নের। আমি তো 52 বছর শিক্ষকতা করছি, এখনো করি খণ্ডকালীন, কিন্তু আমার তো মনে হয় না আমি এমনটা দাবি করতে পারবো যে দুটি ক্ষেত্রে আমি কিছু অর্জন করেছি। সরকার কি অর্জন করেছে আমি জানি না, A+ বা গোল্ডেন A, অনেক কিছু এরকম ছাত্রছাত্রী আমার হাতের পাশে দিয়ে ঘুরছে। যেমন একটি নামকরা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি করা একটি ছাত্র যখন নোবেল আর নোবেলের মধ্যে পার্থক্য করতে পারে না, কিন্তু তার ফলাফলে দেখছি গোল্ডেন A পাওয়া, তো তখন তো আমার সংশয় জেগে যায়। কাজেই ভালো ফল ভিত্তিক শিক্ষা নিয়ে সরকার যদি আত্মপ্রসাদ পান, তাহলে বলবো যে জাতির সামনে বেশ অশনি সংকেত অপেক্ষা করছে বলে মনে হয় আর কি। আবার যদি ছোটবেলা পড়া শিক্ষা, শিশু শিক্ষা, নীতিকথার প্রথমে ছিল গাড়ি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই। তো ওই যে আমার যে একটি প্রতিষ্ঠানের যে প্রসঙ্গ, তিনি বললেন যে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে মাপবেন দেশের উন্নয়ন। তো সরকার খুব আত্মপ্রসাদ পাবে, সরকার পাক। সরকার যদি আমাদেরকে স্বস্তিতে রাখতে পারে, আত্মপ্রসাদ আমরা দিতে রাজি আছি, কিন্তু আমার পেট আর পকেটে এই মুহূর্তে স্বস্তিতে নাই। পৃথিবীকে বাঁচানোর রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। আজ যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। জলবায়ু সম্মেলন, এই সম্মেলনের আগে থেকেই প্রধানমন্ত্রী এই জলবায়ুর পরিবর্তন এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে সহনশীল একটি দেশ, একইভাবে সকল পরীক্ষায় বারবারই উত্তীর্ণ হওয়ার একটি দেশ। তো সেই হিসেবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তিগুলো সম্পর্কে বাংলাদেশের ধারণা অন্যরকম। প্রধানমন্ত্রী কি রূপরেখা দেবেন পৃথিবী বিশ্ব সভায়, সেটির দিকেও তাকিয়ে আছে পৃথিবীর মানুষ।
তো সেটি নিয়ে যদি আপনি আলোচনা করেন। জলবায়ু তো কতটা বিপর্যস্ত, আর যার ফলে সারা বিশ্ব বিপন্নতার চিত্র তো বা সংবাদ সবসময় পাচ্ছি। এখন সারা বিশ্ব জুড়েই প্রকৃতির তাণ্ডব চলছে আর কি। তো কার্বন ডাই অক্সাইড নিঃসরণ সেটা যদি না কমানো যায় তাহলে কিন্তু বড় রকমের বিপদ সামনে। এখন দেখুন, কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ব্যাপারটি প্রধানত উন্নত দেশগুলোর দায় বহন করতে হয়, কারণ তারা বেশি উন্নত, কলকারখানা তাদের বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। তো এখন অ্যান্টোনিও গুটেরেস, জাতিসংঘের মহাসচিব, আমাদেরকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন যে এই গ্রহবাসী মানুষ এবং গ্রহ দুটোই বিপন্ন হতে চলেছে। তো সিদ্ধান্ত তো খুব সহজ, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে হবে। যে মাত্রায় কমালে প্রকৃতি প্রকৃতি মানুষ বান্ধব হয়ে উঠতে পারে সেই কাজটি করতে হবে। এটা কিন্তু সমন্বিত কাজ, সামগ্রিক দায়িত্বের ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী সেই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করছি আমাদের মতো করে জলবায়ু সহনশীল হবার, তবে আমাদেরও বিপন্নতা কম নয়, আরও সামনে চ্যালেঞ্জ আছে। সেই জন্যে আমি একটা মনে করি যে রবীন্দ্রনাথ জীবন প্রান্তিকে একটি লেখা লিখেছিলেন, শিরোনাম দিয়েছিলেন এমন সভ্যতার সংকট। তিনি অন্য দৃষ্টিকোণ থেকে আলো ফেলবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ওই শিরোনামটি ব্যবহার করছি। এখন কিন্তু সভ্যতার সংকট, বড় রকমের সংকট। এমনি তো করোনা অতিমারি, এটাও কিন্তু আমারই তৈরি করা, আমি মনে করি। এটা যে প্রাকৃতিক তা বলবো না। এটা অনেক সময় তো শুরুতে বলা হয়েছিল প্রকৃতির প্রতিশোধ মানুষের বিরুদ্ধে, কারণ মানুষ আর প্রকৃতি মিলেই কিন্তু মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সভ্যতা সংস্কৃতির নির্মাণ হয়েছে। কিন্তু সেই মানুষ প্রকৃতির সঙ্গে এমন একটা আচরণ শুরু করেছে যার ফলে সর্বংসহা প্রকৃতি পর্যন্ত প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। তো সেই প্রতিবাদ তো ভয়ঙ্কর রূপ আমরা দেখছি সারা পৃথিবী। সোজা কথা একটি হচ্ছে যে আমাদেরকে একটু ভেবে চিনতে বাঁচতে হবে। এখন আগের মতো আর অতটা লাগাম ছেড়ে দিয়ে বাঁচতে পারবে না। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সঠিক বার্তাটি পৌঁছাবেন সারা বিশ্বের জন্যে। তিনি শুধু বাংলাদেশের কথা বললে হবে না, তাকে বলতে হচ্ছে সারা বিশ্বের মানুষের কথা। আরও একটি খারাপ খবর বলা যায়, সেটি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি ফাইল গায়েব। সব সংবাদপত্রের শিরোনামে ভাবেই করা হচ্ছে, 17টি ফাইল গায়েব। দেখা যাচ্ছে যে ফাইলগুলোর অধিকাংশই কেনাকাটা, বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কেনাকাটা সংক্রান্ত বিভিন্ন এই ধরনের ফাইল, বিভিন্ন প্রকল্প। ধন্যবাদ। ইতিহাসে আছে, যদিও ভুল করে, যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খালজি 17 জন সৈনিক নিয়ে বাংলা জয় করেছিলেন। 17 জন সৈনিক অগ্রবর্তী অংশ, ঘণ্টাখানেকের মধ্যে 6000 বেশি সৈন্য এসে যোগ দিয়েছিল। তো সেই 17 নম্বরটি ঘুরে ফিরে আবার এলো, 17টি ফাইল হারিয়ে গেল। এবং আপনি যেমন ব্যাখ্যা করে দিলেন যে কেনাকাটা সংক্রান্ত ফাইল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য কোনোদিনই ভালো ছিল না। ওই যে সংবাদপত্র যেমন পরিষদ বললেন, তাদের ভাগ্য কোনোদিনই ভালো ছিল না স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর যে বক্তব্য, বচন, আচরণ, বিচরণ সব কিছু উপরন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাকালেও তারা যেভাবে কাজ করেছে তাতে আমি রীতিমতো লজ্জা পাচ্ছি আর কি। তো মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা সতর্ক হওয়া উচিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দুঃখিত যে স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে সাফাই গেয়েছেন। কোনো মন্ত্রী সম্পর্কে সাফাই গাওয়া কিন্তু তার দায়িত্বের মধ্যে পড়ে না, আমি বিনীতভাবে বলবো। কারণ তাকে শুনতে হবে জনগণের মতকে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে বলেছিলেন,
কেউ একজনও যদি ন্যায্য কথা বলে তবে তার কথা শুনতে হবে। তো সেই জন্যে জনমত ভিত্তিক আপনার মন্ত্রী পরিষদ পরিচালিত হোক, সেটা আমরা চাই। আমরা ভালো থাকি, আপনি আপনার সরকার আমাদেরকে ভালো রাখুন, এটি আমাদের খুবই বিনীত প্রত্যাশা আর কি। তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাইল কি করে গায়েব হয়? মন্ত্রণালয়টি যে যদি সঠিকভাবে পরিচালিত হতো তাহলে এ অবস্থা হওয়ার কথা নয়। আমার মনে আছে আমার বাবা সরকারি চাকরি করতেন, তো মাঝে মধ্যে তার পেছনে শত্রু অনেক ছিল, মাঝে মধ্যে দু একটা ফাইল গায়েব হতো। তখন আমার 5 মামার মধ্যে তৃতীয় মামা আবার ঝাড়ফুঁকে খুব ভালো পারদর্শী ছিলেন। তাকে দেখতাম বাসায় ওই একটা স্যান্ডেলের মাঝখানে পেরেক পুঁতে 2 আঙুলে ধরতেন, 2 দিকে নাম দিতেন বা কি কি করতেন যেন। আমার বাবা কিন্তু ফাইল পেয়ে যেতেন যে অমুকের কাছে আছে। তো এখন আমি জানি আমার মামা তো প্রয়াত, থাকলে হয়তো আমি তাকে নিয়ে বলতাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাজির করিয়ে বলতাম আমার মামাকে বলুন ফাইল বার করে দেবেন। কিন্তু ফাইল হারানোটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বহন করে, অন্তত এখন আমি মনে করি। কিভাবে? আর যে ধরনের ফাইল হারিয়েছে অত্যন্ত স্পর্শকাতর আর কি। যাকে আশা করি তদন্ত হবে, তদন্ত কমিটি হয়েছে, এটা ফাইল পাওয়া যাবে, সরকার ঠিক মতো চলবে। কারণ 17টা ফাইল, একটি নয়, দুটি নয়, 17টি ফাইল একসঙ্গে। তো বিকল্প ব্যবস্থা থাকতে হবে। যেমন আমি শিক্ষকতার এক পর্যায়ে আমি খুব কড়াকড়ি করছিলাম ক্লাসে হাজিরার ব্যাপারে। তখন একদিন শুনলাম, তখন আমি বিভাগের চেয়ারম্যান, যে যাদের পার্সেন্টেজ নাই আর কি, সবাই মিলে যুক্তি করে হাজিরা খাতা চুরি করেছে। এখন কথা হলো সব খাতা তো চুরি করতে পারেনি, যে এক জায়গায় অনুপস্থিত থাকবে সে অন্য জায়গায় উপস্থিত থাকবে এমন নয়। তাদের কাউকে পরীক্ষা দিতে দেয়নি, যার ফলে হলো কি পরবর্তী সময় তারা ক্লাস করে ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিল, ভালো দ্বিতীয় শ্রেণী পেয়েছে। তখন তারা আমাকে বাহবা দিয়েছে। তো কাজে ফাইল চুরি করে, খাতা চুরি করে সমস্যার সমাধান হয় না। আরেকটি সংবাদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দিনে দিনে সংঘাত বাড়ছে, এমন একটি শিরোনাম করেছে একটি পত্রিকা। ইউনিয়ন পরিষদ নির্বাচন, মনোনয়ন সহ নানান বিষয়কে কেন্দ্র করে। আপনি একটু খতিয়ে দেখুন, তলিয়ে দেখুন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক যা কিছু সব জায়গাতেই কিন্তু একটা সহিংসতা ভর করেছে। এটি কিন্তু আমার মানবিক গুণাবলীর অধঃপতন হয়েছে বলে মনে হয় আর কি। তো এখন তারপরে তো নির্বাচনের মতো ব্যাপার, যিনি নির্বাচিত হন তার মানসিক পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি হচ্ছে ইংরেজিতে যাকে বলে উইনার টেকস অল। তো তার সেই জন্যে এই পরিমাণ সহিংসতা। আর দেশটি এমন যেখানে সম্পদ সীমিত, প্রচেষ্টার মধ্য দিয়ে, সর্বাত্মক প্রচেষ্টার মধ্যে দিয়ে সেই সম্পদকে কাজে লাগাতে হয়, কিন্তু সেই সীমিত সম্পদের উপরে অসীম দাবি আমাদের আর কি, যার ফলে সংকটটা হয়ে গেছে। তো নির্বাচন প্রক্রিয়াটি নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই সহিংসতা কাগজে পড়ছি, টেলিভিশনের খবরে দেখছি, খুব বিপন্ন বোধ করছি আমি যে তাহলে কি নির্বাচন প্রক্রিয়াটাই চলে গেল বাংলাদেশ থেকে? এবং কেন গেল? নির্বাচন কমিশন কি করছে, সরকার কি করছে, রাজনৈতিক দলগুলো কি করছে? এখন বিরোধী রাজনৈতিক দল খুব হয়তো বা আত্মপ্রসাদ পাচ্ছে এই সরকারের আমলে। এই ব্যাপারটা কিন্তু এই সরকার ওই সরকার নয়, ব্যাপারটা হচ্ছে সামাজিক ক্ষত। এখন যাই কিছু প্রতিদ্বন্দ্বিতামূলক হোক সেখানে সহিংসতা আসবে। সমাজের এই ক্ষতটি সারাতে হবে। ধনবৈষম্যে এই সমাজে যে কোনো সুযোগটাকে সম্পদ হিসেবে ব্যবহার করতে চায় মানুষ। আপনি দেখুন যে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে কত। যেমন কদিন আগেও শুনলাম যে বাস কন্ডাক্টর 50 কোটি টাকা
সম্পদ গড়েছে, কি করে গড়ে? কারণ এখানে যে যেখানে পাচ্ছে, এই বৈষম্যপূর্ণ সমাজে নিজে বেঁচে নিজে বড়লোক হবার চেষ্টা করছে, সবাইকে বঞ্চিত করে। কাজে এটা একটা ব্যাপক সামাজিক ক্ষত, কিন্তু এই ক্ষতটা সারাতে হলে বড় রকমের একটা রাজনৈতিক পট পরিবর্তন দরকার। আমি বলছি স্পষ্ট করে নেতৃত্বের কথা। রাজনৈতিক নেতৃত্ব প্রতিটি দলের মধ্যে যদি সঠিকভাবে আসে, তাহলে সামাজিক নেতৃত্ব তৈরি হবে। ইংরেজিতে একটা কথা আছে, প্রাইমেসি অব দ্য পলিটিক্যাল, অর্থাৎ রাজনীতি আপনাকে যেভাবে নির্দেশিত করবে, সমাজ সেইভাবে পরিচালিত হবে। তখন লুটেরারা যদি রাজনীতিতে আসে, তাহলে তারা সমাজে নেতৃত্ব দিতে পারে না আর কি। তো সেই জন্যে আজকে এই সমস্যাটি হচ্ছে। আর দলীয় নিয়ন্ত্রণের একটা ব্যাপার আছে। আওয়ামী লীগের সত্যি কথা বলতে কি গৃহদাহ হচ্ছে, এটা তো হবার কথা ছিল না। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি তৃণমূল লগ্ন দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল, এই ধন্যবাদ দলটির স্যার। কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। তার কাছে থেকে যদি আমি এই কিছু পাই, বড় ব্যথা লাগে বুকে। ধন্যবাদ সৈয়দ আনোয়ার হোসেন। আমরা শুনছিলাম আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম নিয়ে আপনার বিশ্লেষণ। শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল এই সময়ে চ্যানেল আইতে। সে অবধি সবার জন্য শুভকামনা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের গান, এই স্লোগানকে সঙ্গে নিয়ে ঐক্য.com.bd চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর 16তম আসর এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে।